আসসালামু আলাইকুম সবাইকে। আমি রাজু আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটা সাবজেক্ট নিয়ে। সেটা হচ্ছে আমার ব্যক্তিগত জীবনের সফলতা নিয়ে আহ, কিছু কথা, যে কথাগুলো আপনাদের অবশ্যই ইনশাল্লাহ কাজে দিবে আমি বিলিভ করি। তো তার আগে পুরো ভিডিওটা দেখার আগে আপনি ভাবুন, আপনি কি বেকার আছেন, অথবা আপনি কি আহ, ছাত্র খারাপ, অথবা আপনি কি হেজিটেশনে ভুগতেছেন, কি করবেন, কোথায় থেকে শুরু করবেন, কি থেকে শুরু করবেন, অথবা আপনি যে কাজে হাত দিচ্ছেন সেই কাজেই আপনি ব্যর্থ হচ্ছেন, অথবা আপনি হতে পারে যারা এখন হয়তো অনেক ইয়াং স্টুডেন্ট আছে কিংবা ইয়াং ছেলেপেলে আছে যারা আমি ফেসবুকে দেখি আর কি, অনেকে হয়তো প্রেম করতে যেয়ে শেখা খাইছে এরকম অবস্থা, কিংবা প্রেমিকা তাকে তা কি বলে রেসপন্স করতেছে না, ইত্যাদি ইত্যাদি। তো এরকম যদি কেউ আপনারা এরকম কোনো সমস্যায় পড়ে থাকেন, তাহলে আমি স্ট্রংলি রিকমেন্ড করব আমার এই ভিডিওগুলো দেখেন। আমার ব্যক্তিগত জীবন থেকে অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে পুরোটাই আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে। হতে পারে আপনাদের জীবনের কোনো এক না কোনো অংশে কোনো না কোনো বিষয়ে মিলা যাইতেও পারে, আর সেই ক্ষেত্রে থেকে আপনারা অবশ্যই ভালো কোনো কিছু খুঁজে পাবেন যে কিভাবে আপনাদের সেই সমস্যাগুলো সমাধান করবেন কিংবা ওভারকাম করবেন। তো কথা না বাড়িয়ে আসুন দেখি সেই বিষয়গুলো কি। সর্বপ্রথম যেটা বলতে হয়, ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু বলতে গেলে সর্বপ্রথম আসুন জেনে নেই আমার ব্যক্তিগত ব্যাকগ্রাউন্ডটা। আলহামদুলিল্লাহ, আমি একজন মুসলিম পরিবারের সন্তান, বাংলাদেশি। আমি বাংলাদেশ থেকে আসছি, আমি একজন সিঙ্গাপুর প্রবাসী। তো সত্য কথা বলতে, আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি যখন ইয়াং ছিলাম, যে 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 জীবন আমরা স্কুল লাইফ বলে, তো সেই সময় আমি একজন ভালো পাত্র ছিলাম, বাট ছাত্র হিসেবে ছিলাম নবডবর, যেটা হয়তোবা বলতে গেলে লজ্জা বোধ হয়, বাট আসলে এটাই বাস্তব। ছাত্র হিসেবে আমি এতটাই নবডবর ছিলাম যে মাফ করবেন, আমার অনেক এসএসসি কি বলে হাই স্কুলের কিছু কিছু খাতা আছে, খাতা বলতে কিছু কিছু পরীক্ষা আছে যেগুলোর মধ্যে আমি সুন্দর সুন্দর 2টা করে শূন্যও পাইছি। তো অতঃপর এটা বলার উদ্দেশ্য এইটুকুই যে আপনারা যদি, অনেকে হয়তো স্টুডেন্ট হিসেবে খারাপ, ভালো লেখাপড়া করতে পারে না, ছাত্র হিসেবে খারাপ, তো তাদের মধ্যে যেন এরকম কোনো হেজিটেশন না থাকে যে না আপনি কিছু করতে পারবো না। আসলেই তা নয়। আমি আমার ব্যক্তিগত জীবন থেকে বলি, আমি অনেক সময় অনেক অনেক পরীক্ষার খাতায় শূন্য পাইছি, বাট আল্লাহর রহমতে আজকে আমি আমার জীবনে সফলতা অর্জন করতে পারছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সফলতা দান করছেন, শুকরিয়া আল্লাহর কাছে। তো অতএব আসুন পরের বিষয়গুলো বলি। তো যখন স্টুডেন্ট ছিলাম হাই স্কুল লাইফে, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী থেকে শুরু করে অনেকেই যারা ইউরোপে পাড়ি জমাইছে, তারা ইউরোপ প্রবাসী। তো তখন থেকে এই স্বপ্ন দেখতাম আমিও ইউরোপে যাব ইনশাল্লাহ। কিন্তু আসলে এটা ভাগ্যক্রমে হয়তো হতে পারে না। ইউরোপে যাওয়ার জন্য অনেক কিছুই করছি, অনেক টাকা লোকসান খাইছি। তো যখন আমি এসএসসি পাস করলাম, টাইনে টুইনে 2বারে এসএসসি পাস করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে পাস করার তো দিয়েছেন, শুক্রিয়া আল্লাহর কাছে। তো 2বার যখন এসএসসি টাইনে টুইনে পাস করলাম, তারপর কি করব, কর্মজীবনে লেখাপড়া করব না কর্মজীবনে যাব, সেই হেজিটেশনে ভুগছিলাম। এমনকি ভুগতে ভুগতে একটা সময় সিদ্ধান্ত নিলাম, কলেজেও ভর্তি হয়েছিলাম, বাট সেখানে লেখাপড়া হয় নাই যে কোনো পারিপার্শ্বিক কারণে। তো পরবর্তীতে বিদেশে যাওয়ার জন্য আমি অনেক জায়গায় ট্রাই করছি, অনেকভাবে। আমি এতটাই ছাত্র খারাপ ছিলাম যে আমার রেজাল্ট এতটাই খারাপ ছিল যে এসএসসিতে আমার সার্টিফিকেট শো করে আমি বাইরের জন্য স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই করার জন্য সক্ষম ছিলাম না। অতঃপর অন্য মানুষের সার্টিফিকেট শো করেও ট্রাই করছি। যা হোক, সেখানে আমার রিজিক ছিল না, হয় নাই আলহামদুলিল্লাহ।
তো আমি জানি না সেই লোকগুলো যারা আমাকে তখন হেল্প করছে তারা আমার ভিডিওটা দেখবে কিনা। যদি তারা দেখে, আমি এই ভিডিওর মাধ্যমে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। এর মধ্যে ছিল আমার একজন ক্লাস ফ্রেন্ড, আমার দুঃসম্পর্কের এক আত্মীয়। তো সর্বপ্রথম 2004 সালে আমি ট্রাই করি সাইপ্রাসে যাওয়ার জন্য স্টুডেন্ট বিষয়ে, অন্যের সার্টিফিকেট নিয়ে। তো সেখানে আল্লাহ রহমতে হয় নাই, যেহেতু আমি একজন মধ্যবর্তী পরিবারের ছেলে। আমার বাবার ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট এতটা দেখাইতে পারি নাই। তারপর 2004-05 এই 2টা বছর কেটে গেছে ওই স্টুডেন্ট ভিসায় সাইপ্রাস যাওয়ার উদ্দেশ্যে। সেখানে আমি প্রায় অনেক টাকা লস খাইছি। তারপরে আসি 2005 সালে, যখন সাইপ্রাসের জন্য হলো না, এরপর ট্রাই করছি ইটালিতে ঢোকার জন্য একটা বাইং হাউস কোম্পানির মাধ্যমে। সেটাও ছিল একটা ভুয়া। আমার কাছ থেকে পাসপোর্ট নিছে, টাকা নিছে, সব কিছু নিছে, এই হচ্ছে হবে এটা সেটা আমি বিভিন্ন করতে করতে 2টা বছর পার হয়ে গেছে। তো যখন এরকম অবস্থায় সেখানে অনেক টাকা লস খাইছি। তো যখন এরকম অবস্থায় পড়ছি, আলহামদুলিল্লাহ, অতঃপর সিদ্ধান্ত নিলাম আমার ফ্রেন্ড সার্কেল, আমরা যারা ক্লাসমেট ছিল, আমার যারা ফ্রেন্ড সার্কেল ছিল, ফ্রেন্ড সার্কেলের থেকে অনেকেই দেখলাম স্কিল পাস করে, সিঙ্গাপুরে স্কিল পাস করে তারা সিঙ্গাপুর আসছে। তো তখন আমার সাথে পরামর্শ করে, পরিবারের সাথে পরামর্শ করে আমিও স্কিল সেন্টারে ভর্তি হলাম। আল্লাহ রহমতে 2007 সালে স্কিল সেন্টারে ভর্তি হওয়ার পর পাস করলাম, সিঙ্গাপুর আসলাম। এর মধ্যে আরেকটা বিষয় যেটা আমি মিস করছি বলে রাখি, এই যে 2003 সাল থেকে শুরু করে 2007 সাল পর্যন্ত যে কত জায়গায় মিস করছি, কত জায়গায় ঘুরছি, হয় নাই, হবে। তো এই পুরো সময়টায় আমি আল্লাহ রহমতে আমার আম্মার কাছ থেকে খুব 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 পজিটিভ ফিডব্যাক বলেন, পজিটিভ যে সাহায্য বলেন, সেই বিষয়গুলো পাইছি আমার আম্মা আব্বার কাছ থেকে। তারা সবসময় বলতো যে দোয়া চিন্তা করো না বাবা, নিশ্চয়ই আল্লাহ যা করে সব ভালোর জন্য করেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এটা সত্য। টাকা পয়সা বলেন, যেখানে যাইতে বলতাম, যাওয়ার জন্য বলতাম, যেভাবে টাকা খরচ করতে বলতাম, আমার আম্মা সাধ্যমতো চেষ্টা করতো আমার আম্মা বা সেইখান থেকে সেইভাবে আমার একটা জায়গায় পৌঁছানোর কিংবা সেই পথগুলো দেখানোর জন্য। বাট আনফর্চুনেটলি সেখানে হয়েছিল না। তো এর জন্য আমি আমার পরিবার কিংবা আমার প্যারেন্টসের কাছে খুবই কৃতজ্ঞ, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আল্লাহর কাছে যে এমন একটা পরিবারের জন্মদান আল্লাহ তাআলা আমাকে জন্ম দিয়েছেন এবং এমন একটা মা আমাকে দান করছেন, শুকরিয়া। তো এই যে 2003 সালে এসএসসি পাস করি, 2003 সাল থেকে 2007 সাল পর্যন্ত যে একটা সময়, বেকারত্ব সময় হইতেছে, হবে হ্যান, এটা সেটা, এখানে যাব ওইখানে যাব, এই যে একটা সময় টেনশনের মধ্যে থেকে কাটতো, সময়টা বিভিন্নভাবে বিভিন্ন মানুষের কি বলে ওটারে, কূটনৈতিক কথা, কুকথা, অনেক কিছু শুনতে হইতো। সিম্পলি একটা এক্সাম্পল জাস্ট দেই। আমি এসএসসি পাস করার পরে যখন স্টুডেন্ট বিষয়ে অন্য দেশের জন্য ট্রাই করতেছিলাম, তখন আমি ট্রাই করে একটা ছবি তুলছিলাম। তো আমি এমনও শুনছি যে কথাটা, যে মানে গ্রাম্য ভাষায় যেটাকে বলে ঢং দেখায়, ডিগ্রি পাস করে নাই অথচ টাইপ করে ছবি তুলে। তো যাই হোক, সেই সব কথাগুলো এরকম আরও অনেক কথা আছে। আবার প্রতিবেশী, আত্মীয় স্বজন থেকে শুরু করে অনেকের কাছ থেকে অনেক কিছু শুনতে পাইছি। যাক, মাশাআল্লাহ, সেই সব কথাগুলো তখন ওই সময়ের জন্য যদিও কষ্টের ছিল, আলহামদুলিল্লাহ সেই সব কথাগুলো, সেই সব বিষয়গুলোকে পজিটিভলি থিঙ্ক করে অনেক দূর পর্যন্ত আল্লাহর রহমতে আল্লাহ অগ্রসর হওয়ার তৌফিক দান করছেন, আলহামদুলিল্লাহ। তো 2007 সালে যখন আমি সিঙ্গাপুর আসি, 2007 সালে স্কিল পাস করে আমি সিঙ্গাপুর যখন আসলাম, আসার পরে আমার কাজ হলো রিভার কাটিং অ্যান্ড বেন্ডিং, রিভার ফিক্সিং, কাটিং অ্যান্ড বেন্ডিং, যেটা হচ্ছে আমরা এখন যেটাকে এমবিএস বলে চিনি, মেরিনা বেসেন। তো মেরিনা বেসেন্টের ওই বিল্ডিংটা, 3টা বিল্ডিং, জাহাজ বিল্ডিং যে দুইটা, এটা তখন কেবল শুরু হয় পাইলিংয়ের কাজ। তো আলহামদুলিল্লাহ ওইখানে আইসা প্রথম কাজ ওই এমবিএসের
11 তলা আইডিয়া করতেছি, হয়তো 9 তলা থেকে 11 তলার নিচে পাইলিংয়ের কাজ চলছিল গ্রাউন্ড লেভেল থেকে। তো সেই পাইলিংয়ের কাজে এসে আমরা যারা একসাথে আসছিলাম সবাই করলাম। তো রিভারের কাজ হয়তো যারা করছেন, যারা দেখছেন সিঙ্গাপুরে, যে আমার মনে হয় না যে রিভারের কাজের থেকে কষ্টের কোনো কাজ আছে। আর আরেকটা যেটা বলি সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ দেহগতভাবে কিংবা এই দেহের দিক থেকে আগে থেকেই এরকম সাইজের অধিকারী ছিলাম, যার জন্য সুপারভাইজার কিংবা ফোরম্যান তারা কী করতো, সব থেকে বড় বড় যে কাজগুলো, বেশি বেশি এই হেভি ওয়েটের যে কাজগুলো, সেই কাজগুলো আল্লাহর রহমতে আমাকে দিতেন। তো যাই হোক, সেইখানে আসার পরে এত কষ্টের কাজ, যেখানে বাংলাদেশে নিজের প্লেটের ভাত ধুয়ে খাইতাম না, মানে প্লেটের ভাত খাওয়ার সময় যে প্লেট ধোয়া, সেই প্লেট ধুতো করে খাইতাম না, আমার আম্মা ধুতো করে দিতেন। তো সেই অবস্থায় সিঙ্গাপুরে এসে এত কষ্টের কাজ করা, একটা সময় ভাবলাম যে না, যা হয়েছে হয়েছে, চলে যাবো, এত কষ্টের কাজ করতে পারবো না। তো আসি, তারপরে যখন সিঙ্গাপুরে এত কষ্টের কাজ করি, এত কষ্টের কাজ করার পরে আমার মনে হয়েছিল 2007 সালে নভেম্বরে সিঙ্গাপুর ঢুকি। এমন একটা পরিস্থিতি, এই কষ্টের কাজ করতে যাই আমার 1 মাস অসুস্থ ছিলাম। 2007 সালে নভেম্বরে সিঙ্গাপুর ঢোকার পরে 2007 ডিসেম্বরের শুরু থেকে শেষ পর্যন্ত এত অসুস্থ ছিলাম যে আমি কোনো কাজ করতে পারি নাই। তো এইসব কিছুর পরবর্তীতে হঠাৎ 2008 সালের জানুয়ারিতে সিদ্ধান্ত নিলাম যে না, এত কষ্টের কাজ করবো না, চলে যাবো। তারপর আমার কেমন যেন মনে হইলো আল্লাহ তাআলা ফেরেশতার মতন একজন লোক, মুরব্বী ছিলেন। যখন ডরমিটরিতে ছিলাম, সেই ডরমিটরিতে একজন মুরব্বী এসে বললেন আমার পরিস্থিতি দেখে যে, বাবা নিশ্চয়ই তুমি একটা ভালো পরিবারের সন্তান, যেহেতু সিঙ্গাপুর আসছো, সেহেতু হয়তো অনেক কিছু ভাবতেছ, বাট আমি তোমার কিছু কথা বলি। সেটা হচ্ছে, সেদিন উনি সেই ব্যক্তি আমাকে প্রায় 5 থেকে 10 মিনিট কথা বলছিলেন। আল্লাহ তাআলা, আমি জানি না তিনি এখনো জীবিত আছেন কিনা, বাট আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে দীর্ঘজীবী করেন এবং ভালো রাখেন। তো তখন সেই ব্যক্তি আমাকে বলছিল, বাবা তুমি এখানে আসছো, কষ্ট করতেছো, 1 বছর তোমার কন্ট্রাক্ট, 1 বছর তুমি কষ্ট করো, দেখবা এই যে তুমি কষ্টের কাজ করতেছো, ইন ফিউচারে তোমার সিঙ্গাপুরে যত কষ্টের কাজই দেখ না কেন, তোমার কোনো সমস্যাই হবে না, তুমি সব কাজই আল্লাহর রহমতে সুন্দর সুষ্ঠুভাবেই করতে পারবা। তো তার কথাগুলো ওই সময় আমি জানি না কেন আল্লাহ তাআলা সত্যিই আমার মনের ভিতরে এমনভাবে গেঁথে দিয়েছিল যে এটা বলার বাইরে। আমি ওনার কথাগুলো মাইনে নিয়ে আমি কারোর সাথেই কোনো পরামর্শ না করে সত্যি সিদ্ধান্ত নিয়ে যে না, আসলে 1 বছরই তো, দেখতে দেখতে কেটে যাবে ইনশাল্লাহ। তো সত্যি এরকমভাবে কাজ করলাম 1 বছর সিঙ্গাপুরে। রিভার ফিক্সিং, কাটিং অ্যান্ড বেন্ডিং যে কোম্পানি ছিল সেখানে। তো এত কষ্টের কাজ করার পর, এর মাঝে আমি যখন সিঙ্গাপুর আসি, সর্বপ্রথম আমার দেখা হয়েছিল আমার এক খালাতো ভাইয়ের সাথে। যেদিন সিঙ্গাপুর আসি সেই দিনই। তো জানেন কিনা জানি না, সিঙ্গাপুরে এমন একটা পরিস্থিতি যে আপনি যদি একই ডরমিটরিতে থাকেন, আপনার ভাই কি আত্মীয় স্বজন তারাও যদি থাকে, যদি না তারা না জানে যে এই ডরমিটরিতে আছে, কি তাদের একে অপরের সাথে দেখা করার মতন মানে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া তাদের সাথে দেখা করা খুবই কষ্টকর। কেননা সবাইকে যার যার মতন কাজ করতে হয়। কেউ হয়তো রাত্রি 10টা পর্যন্ত কাজ করে, কেউ হয়তো 8টা 9টা, কেউ হয়তো বেসিক আওয়ার, ইত্যাদি ইত্যাদি। মানে কারোর সময়ের সাথে কারো মিল পড়ে না। আর যেটুকু সময় পায় সেইটুকু সময় এত পরিশ্রমের পরে সবাই এসে বিশ্রাম নিতে চেষ্টা করে। তো যাই হোক, প্রথম যেদিন আসলাম সেদিন আল্লাহর রহমতে আমার সেই খালাতো ভাইয়ের সাথে দেখা হয়েছিল। তো উনি তখন ওনার যে কোম্পানি ছিল সেই কোম্পানিতে সেফটি সুপারভাইজার হিসেবে ছিল। তো তখন
সেই ভাই আমাকে কয়েকটা পরামর্শ দিয়েছিল। সেটা হচ্ছে, যদি সম্ভব হয় তুমি সেফটি সুপারভাইজার কোর্স করো, লিফটিং সুপারভাইজার কোর্স করো, যেহেতু তখন কনস্ট্রাকশন সাইটে কাজ করি। যদি পারো তাহলে ড্রাইভিং লাইসেন্স নিও। তো তার কথাগুলো আমার কেমন যেন মানে ভালো লাগছিল, এবং কি আমি সত্যি সত্যি সেইভাবে কাজ করতাম। তো পরবর্তীতে সেই 1 বছরের মাথায় আমি 1 বছরের মধ্যে আর কি, মাথায় না, প্রায় যে ট্রেনিং সেন্টারগুলো আছে বিভিন্ন ধরনের, সেই ট্রেনিং সেন্টারগুলোর সাথে যোগাযোগ করে কথা বলার পরে, এবং কি আল্লাহর রহমতে সত্যি আমি 2টা সার্টিফিকেট নেওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমাকে। সেটা হচ্ছে সেফটি সুপারভাইজার এবং লিফটিং সুপারভাইজার। এর জন্য অনেক কিছু শুনতে হয়েছে কোম্পানির কাছ থেকে, যেহেতু রবিবারে কাজ বাদ দিয়ে আমাকে কোর্সগুলো করতে হয়েছে। যেহেতু আবার অনেকে হয়তো হিংসা করে তারা কমপ্লেন করছে যে ওই যাচ্ছে 1 বছরে হয় না, এখনই যাচ্ছে কোর্স করার জন্য বিভিন্নভাবে। তো যাই হোক, সব কষ্টগুলোরই মাথায় রেখে আমি আল্লাহ রহমতে এই 2টা সার্টিফিকেট করার তো মানে করতে পারছি এবং করছিলাম। অতঃপর 1 বছর কন্ট্রাক্ট শেষ, আল্লাহ রহমতে আমি দেশে চলে গেলাম। দেশে চলে যাওয়ার পরে প্রায় 2008-এর ডিসেম্বরের দিকে হয়তো খুব সম্ভবত দেশে যাই। 2008-এর ডিসেম্বরে 2008-এর ডিসেম্বর থেকে শুরু করে এই হবে বিভিন্ন জনের কাছে পাসপোর্ট জমা দিয়ে গেছিলাম, তারা বলতেছে হবে হবে হবে। তো হঠাৎ 2009 সালের আমার খুব সম্ভবত জুন মাসে আমার এক কলেজ ফ্রেন্ড ছিল। তো সেই কলেজ ফ্রেন্ড আমাকে হঠাৎ ফোন দিয়ে বলতেছে, দোস্ত ঢাকাতে ইন্টারভিউ দেওয়ার জন্য লোক আসবে, ইন্টারভিউ নেওয়ার জন্য, তুমি যদি চাও তাহলে চলো যাই, আমরা ইন্টারভিউ দিই। আলহামদুলিল্লাহ আমি স্বীকার করলাম, এবং কি আমরা পরিকল্পনা করে যেদিন ইন্টারভিউ দেয় সেদিন সেই ইন্টারভিউর জন্য আমরা টাঙ্গাইল থেকে একটা হাইস ভর্তি করে প্রায় 17 জন লোক আসলাম ইন্টারভিউ দেওয়ার জন্য। তো সেদিন যখন ইন্টারভিউ দিতে আসলাম ঢাকাতে, আসার পরে ইন্টারভিউ দিতে যায় পরিচয় হলো বড় সিনিয়র 2জন ভাইয়ের সাথে, বাঙালি। তারা ছিলেন মুন্সিগঞ্জের, একজন হচ্ছেন ইসলাম ভাই, একজন হচ্ছেন ইমামুল ভাই। তো আমার জীবনে তাদের অনেক অনেক অবদান আছে, যেগুলো মানে আসলে ভাষায় প্রকাশ করে তাদের অবদানের কথা বলা যাবে না। তো সেইখানে আসার পরে ইন্টারভিউ দিলাম। ইন্টারভিউ দেওয়ার পরে একজন সিঙ্গাপুরিয়ান আমার ইন্টারভিউ নিল। তো যাই হোক, যদিও আমি লেখাপড়ায় খুবই দুর্বল ছিলাম, তারপরও কিছু কিছু ইংলিশ আল্লাহর রহমতে বলতে পারতাম। তো সেই সময়, আর এর মাঝে 1 বছর সিঙ্গাপুর ছিলাম, সেই সময় সেই 1 বছরের মধ্যে কিছুটা অ্যাটলিস্ট মানুষকে বোঝানোর মতন ইংলিশ স্পিকিংটা আমার মধ্যে আসছিল। এটা শুকরিয়া আল্লাহর কাছে। তো যখন আমি ইন্টারভিউ দিই, আমরা ইন্টারভিউ দেওয়ার পরে তো আমরা যে 17 জন ছিলাম, সেই 17 জনের মধ্যে থেকে আল্লাহর রহমতে আমি একমাত্র যে ওই ইন্টারভিউর মধ্যে টিকছিলাম। তার একটা মাত্র কারণ হচ্ছে আমার 2টা সার্টিফিকেট ছিল ওই সময়। এবং কি যারা সিঙ্গাপুরে আছেন হয়তো অনেকেই বুঝতে পারবেন যে ওই সময় 2007, 8, 9, 10, 11, 12 এইরকম এই পিরিয়ডের মধ্যে যে সেফটি সুপারভাইজার, লিফটিং সুপারভাইজার, এগুলোর কতটা ভ্যালু ছিল, এগুলোর ভ্যালু অনেক ছিল ওই সময় কনস্ট্রাকশন সাইটের জন্য। তো যাই হোক, ওই কোম্পানিতে, একটা মেনটেন্যান্স কোম্পানিতে আমি ইন্টারভিউ দিলাম, এবং সেইখান থেকে 17 জনের মধ্যে থেকে আল্লাহর রহমতে আমি টিকলাম। তো তার টিকার একটা মাত্র কারণ ছিল, সেটা হচ্ছে আমার ওই 2টা সার্টিফিকেট। যাই হোক, আসলাম সিঙ্গাপুরে 2009-এর প্রায় জুলাইয়ের দিকে হয়তো আসলাম। খুব সম্ভবত 32 জন লোক আসলাম, ইমামুল ভাই, ইসলাম ভাই, তারা সহ আমরা বাঙালি প্রায় 32 জন এক ফ্লাইটে আসলাম মেইনটেনেন্স কোম্পানিতে। তো মেইনটেনেন্স কোম্পানিতে আসার পরে সেখানে অনেক টাকা
টাকা পয়সা খরচ হয়েছে, লোন করছিলাম, আসার পরে একটা বছর সেই লোন পরিশোধ করতেই গেছে। সিঙ্গাপুরে যারা আসেন হয়তো অনেকেই জানবেন, সিঙ্গাপুরে আসতে গেলে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন টাকা পয়সা খরচ করতে হয়। যা হোক, আমারও করতে হয়েছে আলহামদুলিল্লাহ। সেগুলো একটা ঘটনা। সেগুলো আমি ফিল করি যে উপরে ওঠার জন্য সিঁড়ি এরকম অবস্থা আর কি। তো একটা বছর আমার খুব কষ্টের মধ্যে গেছে, যেটা ছিল বলার বাইরে। একটা বছর আমি ওইখানে আমার পরিবারের ঋণগুলো পরিশোধ করার জন্য আর কি সময়গুলো চলে যায়। পরবর্তীতে একটা বছর পরে এর মাঝে অনেকের কাছ থেকে হেল্প পাইছি। আমি যখন টেকনিশিয়ান হিসেবে কাজ করি তখন আমি একটা টেস্ট পেন, যে কীভাবে ইউজ করে টেস্ট পেন, সেই টেস্ট পেন ইউজ করা জানতাম না। আমার মনে আছে সর্বপ্রথম যেদিন আমি ওয়্যার কাটার ইউজ করি সিঙ্গাপুরে, এই মেনটেন্যান্স কোম্পানিতে আসার পরে, প্রথম যেদিন ইউজ করি সেদিন আমার এই ওয়্যার কাটারের মাধ্যমে আমার এই আঙ্গুলের একটা অংশ কেটে গেছিলো। তো এটা দেখে ইসলাম ভাই রাগ করছিল, কিন্তু তারপরে আমি দেখলাম যে ইসলাম ভাই ক্রমান্বয়ে তার মধ্যে একটা জিনিস আমি পাইছি, যে সে সবাই কাজ শেখানোর জন্য খুবই আগ্রহ, এখনও আছেন। মানুষে কিভাবে শিখাবেন সেটা তার মধ্যে আল্লাহ তাআলা দিছেন। আমি তারে স্যালুট জানাই সবসময়। তো কর্মক্ষেত্রে, প্র্যাকটিক্যাল কাজের ক্ষেত্রে আমি আমার ইসলাম ভাইয়ের কাছ থেকে প্র্যাকটিক্যাল কাজ শিখছি। যত ধরনের মেনটেন্যান্সের কাজ আছে, বিল্ডিং রিলেটেড, ইলেকট্রিক্যাল বলেন, প্লাম্বিং বলেন, তারপরে পেন্টিং বলেন, ডোর রিপেয়ার থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি, মেনটেন্যান্স জগতের যত প্র্যাকটিক্যাল কাজ সব ইসলাম ভাই একদম হাতে ধরে শিখাইছেন। আর আরেকজন আল্লাহ রহমতে উপরে উঠাইতে চাইলে আল্লাহ তাআলা কীভাবে কী করে। আমি আসার পরে একজন সিঙ্গাপুরিয়ান খুব ভালো একজন লোক, মিস্টার ফাইজুলের আন্ডারে পড়ছিলাম। ফাইজুল আমার যত ইলেকট্রিক্যালের কাজ আছে, তো ট্রাবল শুটিং থেকে শুরু করে, তারপরে ইয়ারফোন ট্রাবল শুটিং থেকে শুরু করে, এই কাজগুলো উনি আমার শিখাইছে আলহামদুলিল্লাহ। আর পেপার ওয়ার্ক যেটার বলে, পেপার ওয়ার্কগুলো শিখছি আলহামদুলিল্লাহ ইমামুল ভাইয়ের কাছ থেকে, ইমামুল ভাই। আর আসার পরে যখন ওইখানে আসার পরে আরেকজন যে যার কথা না বললেই নয়, যে যার সাথে পরিচয় হয়, তিনি ছিলেন আমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে তার আন্ডারে কাজ করতাম, যিনি হচ্ছেন মিস্টার কাসেম। তো তখন দেখতাম তাদের কাছ থেকে শিখছি অনেক কিছু। একটা বিষয় যেটা এখন বলি, ওই সময় দেখতাম এই মিস্টার কাসেম, আমরা বাঙালি, সেও বাঙালি, বাট সে কখনোই আমাদের সাথে বাংলায় কথা বলতো না। তো প্রথম পর্যায়ে আমাদের কাছে ফিল হইতো যে কেন সে হয়তো সিঙ্গাপুর সিটিজেন হোল্ডার কিংবা পিআর হোল্ডার, তাই বলে কি আমরা বাঙালিরে ভুলে যাবো, আমরা বাঙালির সাথে বাংলায় কথা বলবো না। বাট নাও আই ক্যান ফিল ইট দ্যাট হি ডিড দ্য রাইট থিংস, বিকজ if he was talking with us in Bangla language, then we never learned about English. So সেই সময় মিস্টার কাসেম আমাদের সাথে ইংলিশে কথা বলতেন, তার উত্তর দিতে গিয়ে আমাদের অনেক ভুল হইতো, অনেক সময় থেকে যেতাম, বাট আমাদের সেই ইংলিশগুলো শেখা হয়েছে আলহামদুলিল্লাহ। তাকে অনেকভাবে ধন্যবাদ জানাই। আর আমি আমার মনের ভিতরে এক ধরনের উৎসাহ কাজ করছে যে এখানে কি বলে ইমামুল ভাই, আমার যে ইমামুল ভাই ছিলেন আমার টেকনিক্যাল অফিসার হিসেবে, যে ইমামুল ভাই একজন বাঙালি হিসেবে সে যদি একজন টেকনিক্যাল অফিসার হতে পারে, সে যদি একজন তখন সে ডিপ্লোমা হোল্ডার ছিল, সে যদি একজন ডিপ্লোমা হোল্ডার হতে পারে, ইভেন ওই সময় দেখি যে ইমামুল ভাই দেন কাসেম শাহ, তারা ডিগ্রি কোর্স করলেন, আরও কয়েকজন মিলে। তো আমি ফিল করলাম যে হ্যাঁ, তারাও বাঙালি, আমিও বাঙালি। তারা বাঙালি হয়ে যদি এই কোর্স করতে পারেন, উপরে উঠতে পারেন, আমি কেন পারবো না? Why I can't do that?
নিজে থেকে নিজের মধ্যে উৎসাহ তৈরি করলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা উৎসাহ সৃষ্টি করলেন। আর এর মধ্যে আরেকটা যেটা আমরা বলি, পেছন থেকে আগুন ধরানো এক ধরনের একটা কথা আছে। তো এই পেছন থেকে আগুন ধরানোর মতন কাজ করছে হচ্ছে ইসলাম ভাই। আগুন ধরানো বলতে এটা বোঝাচ্ছি, এটা নেগেটিভলি নেবেন না প্লিজ। এটা হচ্ছে আগুন ধরানো বলতে উৎসাহিত করা, উস্কানিমূলক, যে কি করবা না কে, তোমরা পারবা না কে, তোমাদের মধ্যে আছে ক্যাপাবিলিটি আছে, তোমরা পারবা, তোমরাই পারবা। অতঃপর যখন আমি দেখছি যে আমরা তারপর উৎসাহিত হই না, সে এইভাবে বলছেন চলো আমিও করব। ইসলাম ভাই হাতে ধরে নিয়ে আমাদের কোর্স করাইছেন। সে নিজে থেকে, নিজের দরকার ছিল না, তারপরেও নিজেও ভর্তি হয়েছেন, আমাদেরও করাইছেন, আলহামদুলিল্লাহ। তো এইভাবে শুরু হইল আমার মেনটেনেন্স জগতের টেকনিক্যাল লাইফ 2009 সালে। 2009 সালে শুরু, আস্তে আস্তে 2011 সালে ইসলাম ভাইয়ের, তাদের ইসমামুল ভাই, কাশেম স্যার, এদের মাধ্যমে, এদের দেখে আমি আরও উৎসাহিত হই হচ্ছে ডিপ্লোমা কোর্স করার জন্য সিঙ্গাপুরে। বাট আনফর্চুনেটলি আমি যেহেতু নবডবরি স্টুডেন্ট ছিলাম বাংলাদেশে এবং 9-10 এসএসসি পাস করছি, সেহেতু আমার সেই সার্টিফিকেট মানে ডিপ্লোমায় অ্যাপ্লাই করার জন্য সেই সময় আমার সেই সার্টিফিকেটগুলো এনাফ ছিল না। পরবর্তীতে যে ইসলাম ভাইয়ের সাথে অনেক শর্ট কোর্স করছি আইটিএ থেকে, তারপরে সেফটি সুপারভাইজার, লিফটিং সুপারভাইজার, ইভেন আমার মেনটেন্যান্স লাইফে যে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, প্রায় 2 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, এই সব কিছু দিয়ে যখন অ্যাপ্লাই করি, আল্লাহর রহমতে দেখি যে না, অ্যাপ্রুভ হয়ে গেছে। হ্যাঁ, 2011 সাল 2012 সাল 2 বছর, প্রায় 2 বছর, 1.5 বছর কোর্স, আর প্রায় 2 বছরের মতন আমার ওইখানে সময় ব্যয় করি ডিপ্লোমা করতে। আলহামদুলিল্লাহ, ডিপ্লোমা কমপ্লিট হয় সিঙ্গাপুরে, পার্ট টাইম ডিপ্লোমা। এরপর আস্তে আস্তে ডিপ্লোমা কমপ্লিট করার পর হ্যাঁ সার্টিফিকেট পাইছি। শুধু সার্টিফিকেট পাইলেই কি আর একটা ভালো জব পাওয়া যায়? যদি না ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে, সার্টিফিকেট প্লাস ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দুইটার সমন্বয়ে একটা ভালো কিছু পাওয়া। যাই হোক, আলহামদুলিল্লাহ, এরপর আস্তে আস্তে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স গেইন করার, সুপারভাইজারি লেভেলের কাজ এক্সপিরিয়েন্স গেইন করার জন্য চেষ্টা করলাম। এরপর 2014 সালে এসে, 14 সালের খুব সম্ভবত মার্চ মাসে এসে আমি একটা কোম্পানিতে, আরেকটা মেনটেন্যান্স কোম্পানিতে অ্যাপ্লিকেশন করি, ইন্টারভিউ দিই, এবং সেখানে আল্লাহর রহমতে সাকসেস হই, এবং সেখানে এস পাস নিয়ে আমি জয়েন করি সেই 2014 সালে। তো যাই হোক, আমার ডিপ্লোমা পাস করা পর্যন্ত ছিলাম, এবং আমার সফলতা শুরু হয় 2014 সাল থেকে। আনফর্চুনেটলি আমার বাবা আমার সফলতা দেখে যেতে পারেন নাই। তিনি 2014 সালে গত হয়েছেন, খুব সম্ভবত ফেব্রুয়ারির 21 তারিখ। তো ফেব্রুয়ারির 21 তারিখে আমার আব্বা গত হন, আর আমি এস পাস পাই খুব সম্ভবত 2014 সালের মার্চ আর এপ্রিল, আমার খুব সম্ভবত যতটুকু মনে আছে মার্চ আর এপ্রিলের মধ্যে। তো তিনি আমার সফলতা দেখে যেতে পারেন না, এটা আমার জন্য অনেক বড় একটা কষ্টের বিষয়। তো সেই যে শুরু, এরপরে থেকে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ টেকনিক্যাল অফিসার হিসেবে জয়েন করলাম 2014 সালে আমার সেই মেনটেন্যান্স কোম্পানিতে। তারপরে সেখানে কর্মদক্ষ পেপার ওয়ার্ক যেটা বলে, সেই পেপার ওয়ার্কগুলা মোটামুটি আয়ত্ত করলাম আমার যে সুপার ম্যানেজার ছিল তার কাছ থেকে, মিস্টার হাজওয়ান। তো 2015 সালের দিকে এসে আমি ডিসিশন নিলাম যে না, আমি ডিগ্রি কোর্স করব। সেই একটা কথাই সবসময় মাথায় কাজ করতো যে কাশেম কি বলে, ইমামুল ভাই, মিস্টার ইমামুল, মিস্টার কাশেম, তারা বাঙালি হয়ে যদি এখানে ডিগ্রি কোর্স করতে পারে, আমি কেন পারবো না? তো এই ধরনের
চিন্তা ধারণা মাথায় নিয়ে আমি আল্লাহর রহমতে চেষ্টা করলাম। এর মধ্যে আরেকটা থিওরি ছিল যেটা আমাকে খুব আরও বেশি উৎসাহিত করছে। সেটা হচ্ছে আমি হাই স্কুল লাইফে আমার এক মামাতো বোনকে পছন্দ করতাম এবং অনেক ভালোবাসতাম। তো যাই হোক, নেগেটিভলি নেবেন না, কারণ হচ্ছে আমার ভালোবাসায় কোনো নোংরামি ছিল না, দূর থেকেই ভালোবাসতাম। সিঙ্গাপুর থেকে যাওয়ার পরে আমি যখন 2 বছর পরে যাই, ডিপ্লোমা কমপ্লিট করার আগে না পরে আমার সঠিক মনে নাই, তো তখন বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল সেই মামাতো বোনকে। বাট সেই মামাতো বোন আমার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। কারণ হচ্ছেন, সেই সময় আমি এসএসসি পাস ছিলাম, আর আমার মামাতো বোন যখন বিয়ের প্রস্তাব দেয় সে তখন অনার্স স্টুডেন্ট ছিল। তো এই যে একটা গ্যাপ, যে একজন অনার্স স্টুডেন্ট কিভাবে একজন এসএসসি পাস হোল্ডারকে বিয়ে করবে, তো এই গ্যাপটা আমার কাছে আরও বেশি, মানে এই প্রত্যাখ্যানটা আমার কাছে আরও বেশি মনের ভিতরে জেদ তৈরি করছে যে আমাকেও কোর্স করতে হবে, পাস করতে হবে, যেহেতু কেন কি আছে এর মধ্যে দেখে নিই। তো সব কিছু মিলিয়ে আমি আবার 2015 সালের 16 সালের প্রথম দিকে আল্লাহর রহমতে 2015 সালে আমি ডিগ্রিতে ভর্তি হই, অনার্স ডিগ্রি, এবং 2016 সালের শেষের দিকে আমার ডিগ্রিটা কমপ্লিট হয়, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো 2016 সালের যে ডিগ্রি কমপ্লিট হওয়ার পর প্রায় 2017 সালের দিকে এসে, ডিগ্রি কমপ্লিট করার কয়েক মাস পরেই আল্লাহর রহমতে আমি আরেকটা কোম্পানিতে জয়েন করি বিল্ডিং ইঞ্জিনিয়ার হিসেবে। তো এই যে মানে কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, আপনারা দেখেন যে স্টেপ বাই স্টেপ মানুষের যে সফলতাগুলো, এগুলো আপনি কিন্তু আসে না। এগুলো আসতে হলে সঠিক পরিকল্পনা দরকার হয়, তারপরে পরিশ্রম করতে হয়। 2017 সালে আমি যখন বিল্ডিং ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করি একটা কোম্পানিতে, সেখানে প্রায় 1 বছর মতন কাজ করি। 1 বছর পরে 2018 সালের দিকে এসে, 2017 সালের শেষের দিকে, 18 সালের প্রথম দিকে এসে আমি আরেকটা কোম্পানিতে ইন্টারভিউ দিই, এবং কি এখন বর্তমানে যে কোম্পানিতে আছি এখন এখানে ফ্যাসিলিটি ম্যানেজার হিসেবে আছি, আলহামদুলিল্লাহ। ফ্যাসিলিটি ম্যানেজার এখন বর্তমানে আমি সিঙ্গাপুরে একজন ফ্যাসিলিটি ম্যানেজার কাম সিনিয়র ফায়ার সেফটি ম্যানেজার। যেটা সিনিয়র ফায়ার সেফটি ম্যানেজার হয়তো যারা অনেকেই সিঙ্গাপুর আছেন এবং বুঝতে পারবেন যে এর ভ্যালুটা কতটুকু। তো ইন শর্ট এই ছিল আমার ব্যাকগ্রাউন্ড, এবং আমি কিভাবে সফল হইলাম এর বিস্তারিত আলোচনা করব পরের যে স্টেপ বাই স্টেপ, কিভাবে প্রোগ্রেসিভলি আলোচনা করব, কিভাবে আপনারা আপনাদের সফলতাগুলো নিয়ে আসবেন, কিভাবে আপনারা সফল হতে পারবেন, কেন আপনারা হেজিটেট ফিল করতেছেন, কোথায় হেজিটেট ফিল করতেছেন, কেন, ডোন্ট থিঙ্ক সো মাচ, এবং কিভাবে আপনাদের সফলতাগুলো নিয়ে আসবেন, ছিনিয়ে নিয়ে আসবেন। আপনি শ্রম দেন, আপনি কাজ করেন সফলতার জন্য, আল্লাহ আপনাকে সফলতা দিবে ইনশাল্লাহ। বিলিভ মি, আই বিলিভ মাইসেলফ অ্যান্ড আই এক্সপিরিয়েন্স মাইসেলফ স্ট্রংলি। আমি এটা বলতেছি যে আমি আমার জীবন থেকে এক্সপিরিয়েন্স নিয়ে বলতেছি। আপনি কাজ করেন আপনার সফলতার জন্য, সফলতা আপনার কাছে আল্লাহ তাআলা আপনি এনে দেবে। তো এই যে বিষয়গুলো কথা বললাম, এগুলো ছিল একটা সংক্ষিপ্ত আলোচনা। তো এর বিস্তারিত আসবে ইনশাল্লাহ পরের ভিডিওতে। তো সেই বিষয়গুলো দেখার জন্য, সেই বিষয়গুলো জানার জন্য সাথে থাকুন, সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, যেহেতু পরের স্টেপগুলো, পরের ধাপগুলো, পরের যে কথাগুলো আসবে, পরের যে বিষয়গুলো আসবে, প্রত্যেকটা বিষয় খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা প্রবাসে আছেন, হয়তো অনেকে আছেন, আমি যেটা দেখছি আমার ফ্রেন্ড সার্কেল থেকে আমি দেখছি, অনেকে আছে যারা লজ্জায় আমার কাছে আসে না, লজ্জায় কথা বলতে পারে না। আসলে মূলত এই যে ইউটিউবে আসার একটা মাত্র অন্যতম একটা কারণ হচ্ছে
যে অনেকেই আছে যারা মানে লজ্জা বোধ করে মানুষের কাছে জিজ্ঞেস করার জন্য যে কীভাবে আমরা কি আমাদের লাইফটাকে ইমপ্রুভ করতে পারবো, কীভাবে কোন পথে চলতে হবে, কী যে অ্যাডভাইসগুলো, এই অ্যাডভাইসগুলো আসলে অনেকে লজ্জা ফিল করে, অনেকে হয়তো ভয় পায় যে না আমি করতে পারবো না, আমার দ্বারা সম্ভব না। অনেকে হয়তো ফিল করে দিস নট ফর মি, আই ক্যান ডু এনিথিং। But actually it's not right. It's really you can do it. Believe me, you can do it. And you just believe it. If you are Muslim, just believe that Allah will give you the success, inshallah. But you have to do something. And what you need to do, that's going to discuss in my next video. So please subscribe and press the bell icon so that whenever the next videos will come, then you will notified immediate. And do not late for any step that you want. Do not late. If you late, forever you will be late. So আর কথা না বাড়াই, হয়তো অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। তো আসুন পরের ভিডিওগুলো দেখি। এই ভিডিওটা দেখেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, পরের ভিডিওগুলো দেখেন। ইনশাল্লাহ আপনার জীবনে হয়তো কোনো না কোনোভাবে উপকৃত হবে যদি আপনি হেজিটেশনে ভোগেন, ইনশাল্লাহ। তো থ্যাংকস ফর ওয়াচিং, and once again thanks for everybody, those watching, those going to watch, those already subscribed, many thanks. Those haven't subscribed yet, please subscribe, and we go together, work together as a teamwork. Thank you very much.